আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর ইউনূস জানেন, তার রাজনৈতিক মিত্ররা জানে, তার যেসব রাজনৈতিক মিত্রদের শক্তিতে তিনি ভাবছেন এই মাসনাদ তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন, তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে, সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না। শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন। তিনি বলেছেন, মন খারাপ করে থাকলে চলবে না, ভয়কে জয় করতে হবে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকেই সংবাদ মাধ্যমগুলোতে, প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্যম, টেলিভিশনের টক শো, সংবাদ মাধ্যমের বিশ্লেষণ, সবকিছুতেই শেখ হাসিনা কি আর কোনোদিন ফিরতে পারবেন, এর মাধ্যমেই শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি শেষ হতে চলল, শেখ হাসিনা যেহেতু আর ফিরতে পারছেন না, আওয়ামী লীগ কি আর কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে, এই আলোচনাগুলো মুখ্য হয়ে উঠেছে। এবং নিশ্চয়ই আকেলমান্দ মানুষের বুঝতে অসুবিধা হয় না যে ওসব আলোচনাতেও কারো পক্ষে সাহস করে এমন কথা বিড়বিড় করেও উচ্চারণ করা সম্ভব নয় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিঃশেষ করে দেওয়া এত সহজ কিনা সেই প্রসঙ্গটিও ভাবা দরকার। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার রায় ঘোষণার পরেও 1000 জন বিশ্ববিদ্যালয়, নানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিবৃতি দেওয়ার পর যেসব শিক্ষক বিবৃতি দিয়েছেন তাদেরকে নির্মূল করে ছাড়বার ঘোষণা দিয়েছে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে বিজয়ী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রার, তিনি নাকি আগে ছাত্রলীগের রাজনীতি করতেন, তিনি আই ডোন্ট কেয়ার লিখে এক ফটো কার্ড দেওয়ার পর তাকে মপ করে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে পুলিশে দিয়ে দেওয়া হয়েছে। এমন অবস্থায় প্রাণ ভয়ে কেউ যে টেলিভিশন স্টুডিওতে বা পত্রিকার সামনে পত্রিকা মন্তব্য চাইলে নাম ছবি প্রকাশ করে বা পরিচয় প্রকাশ করে এমন দুঃসাহস করবেন না যে হ্যাঁ, মৃত্যুদণ্ডের রায় হয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতিকে নিঃশেষ করে দেওয়া সহজ নয়, কিংবা এই কথা যে বলার সাহস করবেন না যে একটা বিরাট অংশের মানুষ এই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলে মনে করে, ঠিক যেমনটা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে সাক্ষাৎকারকারী বলেছেন। ঠিক এই আদালতটিকে একটা বিরাট অংশের মানুষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধমূলক আদালত বলে মনে করে এবং সেই বিচার মনে করে। কাজেই রাজনৈতিক পালাবদলে অনেক কিছুই ঘটে যেতে পারে। ঠিক যেমন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আসামি এমনকি আপিল রিভিউ শেষ হয়ে যাওয়ার পর এটিএম আজহার রাজনৈতিক পালাবদলে মুক্তি পেয়ে যান, ঠিক তেমনি এই দণ্ড অর্থহীন হয়ে পড়তে পারে যে কোনো রাজনৈতিক পালা বদলে। এতটুকু বলবার সাহস কেউ করছেন না, এমনকি এ কথা বলবার সাহস কেউ করছেন না যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার পর এবং বঙ্গবন্ধুর শীর্ষ সহচরদের, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জেলে নিয়ে বাড়িতে গিয়ে হত্যা করবার পরেও আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছিল, কারণ আওয়ামী লীগের রাজনীতির ভিত্তিটা সমাজের এত গভীরে প্রথিত। এসব কথা বলবার সাহস করার তো প্রশ্নই ওঠে না এখন বাংলাদেশে। এই অবস্থায় শেখ হাসিনা আর আওয়ামী লীগ ফিরবে কিনা, শেখ হাসিনা আর আওয়ামী লীগ ফিরবেই না, ব্যাট হাতে স্টাম্প হাতে যারা আওয়ামী লীগ বেরোলে পেটাবেন বলে রাজপথ প্রহরা দিচ্ছেন, তারা গলা ফুলিয়ে এসব কথা জোর জবরদস্তিতে কিছুতেই আর বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে না, শেখ হাসিনা ফিরবে না, আপনাদের আপা ফিরবে না যখন বলে বেড়াচ্ছেন, তখন শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি বাংলাদেশে ফিরবেনই এবং তিনি নেতা কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বলছেন যে মন খারাপ করবার কিছু নেই এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ভয়কে জয় করা, যে ভয়ের রাজত্ব বাংলাদেশে কায়েম হয়েছে। যে ভয়ের রাজত্বের কথা বললাম, যে আপনি আই ডোন্ট কেয়ার ফেসবুকে লিখতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগের রাজনীতি নিঃশেষ করে দেওয়া এত সহজ না, আওয়ামী লীগ সমর্থকদের নির্মূল করে দেওয়া এত সহজ না, তার অর্থ কোটি কোটি মানুষের প্রাণ সংহার করা। এই কথাটুকু বলবার মতো স্পেস
যেই দেশে রাষ্ট্রে সমাজে নাই, সেই দেশে রাষ্ট্রে সমাজে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়কে জয় করা এবং ভয়ের এই বাতাবরণ, ভয়ের যে রাজত্ব এরা কায়েম করেছে, সেই রাজত্ব ভয় যদি মানুষ কাটিয়ে উঠতে পারে তাহলেই সেই মসনদ কেঁপে যাবে। সেটাই শেখ হাসিনা এখন গুরুত্বের সঙ্গে তার নেতা কর্মী সমর্থকদের বলছেন। শেখ হাসিনার কথা নিয়েও ভয়টা কত চূড়ান্ত পর্যায়ে গেছে, মানে ডক্টর ইউনূস তো প্রধানমন্ত্রী মোদী সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যখনই সাক্ষাৎকার দিয়েছেন তখনই এটাকে সবচেয়ে গুরুতর সমস্যা বাংলাদেশের বলে অভিহিত করার চেষ্টা করেছেন এবং কোথাও পাত্তা পান নাই। কারণ একজন কথা বলছেন আরেক দেশে বসে এই সোশ্যাল মিডিয়ার যুগে, ফ্রি মিডিয়ার যুগে, আর তাতে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে এমন মানে উদ্ভট যুক্তিতে কেউ কর্ণপাত না করলেও বাংলাদেশে এই যুক্তিটা প্রতিষ্ঠা করতে করতে এখন রায়ের পর সরকারের ভয় আরো তুঙ্গে উঠেছে। সরকার সাইবার সিকিউরিটি এজেন্সি, সাইবার সুরক্ষা এজেন্সিকে দিয়ে সংবাদ মাধ্যমকে ধমকে বলেছে যে বাংলাদেশে যাতে জনস্বার্থে, জাতীয় নিরাপত্তার স্বার্থে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার না করা হয়। এবং জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করার মাধ্যমে সরাসরি সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনা ছড়িয়ে দিচ্ছে। ভাবুন তো, কারণ ভয়টা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য শুনলেই যদি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা চাঙা হয়ে ওঠেন আর তারা যদি তাতে সাহস পেয়ে সংগঠিত হয়ে ওঠেন, ডক্টর ইউনূস জানেন, তার রাজনৈতিক মিত্ররা জানে, তার যেসব রাজনৈতিক মিত্রদের শক্তিতে তিনি ভাবছেন এই মাসনাদ তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন, তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে, সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না। শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন। তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না, ভয়কে জয় করতে হবে। আমাদের নেতা কর্মী অনেকের খুব মন খারাপ। আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই, রাজনীতিতে এরকম সময় আসে। আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয়, ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। একটা কথা মনে রাখতে হবে যেটা বাস্তব, সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী, জঙ্গি এবং খুনি এদেরকে নির্ভর করে, এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে, অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে যারা ক্ষমতা দখল করে, এরা কিন্তু সবসময় নিজেরাই ভীত থাকে, কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে, মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে, একটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে। কারণ তারা মনে করে তাদের যেহেতু জনসমর্থন নাই, একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে, ষড়যন্ত্র করে আসে, অবৈধ অর্থ মিলিয়ে আসে, সেই কারণেই এরা একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। কারণ এদের মনের ভিতরে ভয় থাকে, দুর্বলতা থাকে, সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা ভয় ভীতি দিয়ে তারপর তারা ক্ষমতাকে মনে করে যে এটাই টিকে থাকার একমাত্র উপায়। আর ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে। এই ক্ষমতার মসনদ যেটা দখল করলো ওটা ধরে রাখার জন্য কোনো জনগণের সমর্থন না, জনগণের ভালোবাসা না, জনগণের আস্থা না, বিশ্বাস না, একটা ভীতিকর পরিস্থিতি। আর এই ভয় ভীতিটা যতদিন পর্যন্ত সাগরে না কাটিয়ে উঠতে পারবে ততদিন এরকম মর্মে মরে থাকতে হবে। হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না, আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসবো। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। 13 তারিখের সফল লকডাউন, মানে ঢাকায় লকডাউন ডেকেছিল আওয়ামী লীগ, সেই লকডাউন সারা দেশে পালিত হলো। 16-17 তারিখ শাটডাউন কর্মসূচি ছিল আওয়ামী লীগের, কিন্তু আওয়ামী লীগ
পথে নেমে আসতে পারে, আওয়ামী লীগ না জানি কি ঘটিয়ে ফেলতে পারে, সেই আতঙ্কে সেই উদ্বেগে সারা দেশে জামায়াত শিবির সহ ইউনূস সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জামায়াতের সমমনা 8 দলগুলো, তারা ঘোষণা দিয়ে পথে ছিল এবং রায় হতে না হতে তারা এক্সক্যাভেটর নিয়ে 32 নম্বরের দিকে রওনা হয়েছে, যে যাতে 32 নম্বর ভেঙে তারা প্রমাণ করতে পারে তারাই শক্তিশালী পক্ষ, তারাই বিজয়ী পক্ষ। কারণ আওয়ামী লীগ পেটাবে, আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াবে, দেশে একটা সহিংসতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে। এই রাজনৈতিক পরিকল্পনা যাদের ছিল তাদের অনেক পরিকল্পনা ভেস্তে গেছে আওয়ামী লীগকে মাঠে না পেয়ে, এবং তাদের জন্য তখন আবারও 17 তারিখ রায়ের পর আরেক দফা ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মী, সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সহ নেতা কর্মীদের বাড়িতে আগুন দেওয়া, ভাঙচুর করা, লুটপাট করা, মানে যেগুলোকে সরকার কিছুতেই অস্থিতিশীলতা সৃষ্টিকারী বা সহিংসতা সৃষ্টিকারী ঘটনা বলে মনে করে না, সেসব রাজনৈতিক কর্মকাণ্ড, যেসব রাজনৈতিক কার্যক্রমে সরকারের কোনো নিষেধাজ্ঞা নাই, সেসব রাজনৈতিক কর্মকাণ্ডে জামায়াত, তার সমমনা 8 দল এবং ছাত্র শিবির মিলে পরিস্থিতি এমন গরম করে রেখেছিল যে আওয়ামী লীগের জন্য 16-17 তারিখে সেভাবে আর কমপ্লিট শাটডাউন পালনের প্রয়োজন হয় নাই, প্রতিপক্ষই সেটা পালন করেছে। এই বক্তৃতায় শেখ হাসিনা মনে করিয়ে দিয়েছেন যে তাদের লাগাতার কর্মসূচির কারণে যাতে কোনো শ্রমজীবী মানুষ এমন কষ্টে না পড়েন, মানে যারা দিন আনে দিন খান, তারা এমন কষ্টে না পড়েন, সেটা তাদের মাথায় রাখতে হচ্ছে যে তাদের পেটে টান পড়ে। অন্যদিকে তাদের মাথায় রাখতে হচ্ছে যে তাদের এই কর্মসূচির সুযোগে একটা সহিংস পরিস্থিতি সৃষ্টি করতেও যেন কেউ সুযোগ না পেয়ে বসে। এই সব কিছু মাথায় রেখে তিনি এখনো গুরুত্বের সঙ্গে বলছেন নেতা কর্মী সমর্থকদের সংগঠিত হতে হবে, সারা দেশে হতে হবে, শুধু ঢাকায় নয়, তৃণমূল পর্যন্ত। যে কাজটা আওয়ামী লীগ করছে গত কয়েক মাস ধরে, মানে ঢাকায় যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুঙ্কার ছাড়ছেন, তখন দেখা যাচ্ছে বরগুনায় একেবারে হাইওয়ের উপর দিয়ে মিছিল চলছে এবং পুলিশ তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দেখছে এবং সাধারণ মানুষ বাস থেকে হাত নেড়ে স্বাগত জানাচ্ছে। এই পরিস্থিতিটা বজায় রাখতে বলছেন শেখ হাসিনা। তবে আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে, প্রত্যেক উপজেলায় উপজেলায় মিছিল করতে হবে, ওই ভয় ভীতি কাটিয়ে তুলে মব সন্ত্রাস যারা করতে আসবে তাদেরও শিক্ষা দিয়ে দিতে হবে। কাজে আমি বলবো যে প্রত্যেক উপজেলায় সকলকেই এক হয়ে জনগণকে সাথে নিয়ে, যারা আজকে কষ্টের মধ্যে আছে, আমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদেরকে সবাইকে সাথে নিয়ে প্রতিবাদ করতে হবে, সমাবেশ মিছিল করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাথে সাথে আমাদের পিছনে লোক থাকবে, কেউ যদি আমার নেতাকর্মীদেরকে আবার হাত দিতে আসে তাহলে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে দিতে হবে। সমস্ত সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে, আর ওই জঙ্গিরাই এখন ক্ষমতা চালাচ্ছে। আর আমি একটাই বলবো, আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ জীবন দেওয়ার মালিক আল্লাহ। আর আমার জীবনটা সবসময় খরচের খাতায় ছিল। আমি যখন বাংলাদেশে প্রতিদিনই ভাবতাম, সকালে উঠে ভাবতাম যে না আমার একটা দিন পেলাম। এখন আমার দৃঢ় বিশ্বাস যে এই ইউনূস এবং তার যত অপকর্ম বা এই জঙ্গি সন্ত্রাসীদের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে, এবং সেই দিন বেশি দূরে না। আর আমি অবশ্যই আসবো। অনেকে মনে করছে আমি আসবো না, কেন আসবো না? সময় হলে ঠিকই আসবো। হ্যাঁ, আল্লাহ যেমন আমাকে নিয়েও আসছেন, একদিন সময় হবে আমি আবার ফিরবো, দেশকে উন্নত করব, দেশের হারানো গৌরব আবার ফিরে আসবে। শেখ হাসিনা বলছেন 15ই আগস্টেই তো তার মৃত্যু পরোয়ানা হয়ে গিয়েছিল, 1975 সালের 15ই আগস্ট। কাজেই বেঁচে যখন আছেন দেশে তিনি ফিরবেনই, এবং তাকে নিশ্চয়ই পরম করুণাময় এমন কোনো উদ্দেশ্য নিয়েই বাঁচিয়ে রেখেছেন যে কারণে তিনি বেঁচে গিয়েছিলেন 15ই আগস্ট, সেই একই কারণে পরম করুণাময় তাকে বাঁচিয়ে রেখেছেন 5ই আগস্টেও। এবং ভেবে দেখুন, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর বিবাহিত এক কন্যা
যিনি সংসার করছেন, দুটো ছোট ছোট শিশুর মা, তিনি যে রাজনীতিতে এসে বাংলাদেশের রাজনীতির পুরো মোড় ঘুরিয়ে দেবেন, সেটা কি বঙ্গবন্ধু জীবিত থাকলে, বঙ্গবন্ধুর পুত্ররা জীবিত থাকলে, বঙ্গবন্ধুর শীর্ষ নেতৃত্ব, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জীবিত থাকলে এমন ঘটনা ঘটাবার প্রয়োজন হতো? কাজে নিশ্চয়ই অন্য কোথাও হিসাব হচ্ছে। সেই হিসাবে কাউকে নিশ্চয়ই এমন বিপদগ্রস্ত পরিবেশ থেকে, এমন বিপদের থেকে বাঁচিয়ে 15ই আগস্ট, 21শে আগস্ট, 2024-এর 5ই আগস্ট যেই নেত্রীকে, যেই রাজনৈতিক নেত্রীকে বাঁচিয়ে রেখেছে এবং যেই রাজনৈতিক নেত্রীকে এত কুৎসা রটনার পরেও আন্তর্জাতিক গণমাধ্যম থেকেও বিচ্ছিন্ন করা যায় নাই, আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্র থেকে সরানো যায় নাই, সেই নেত্রী যে ফিরবেনি, সেটা বলতে সাহস লাগে, সেটা বলতে সৎ সাহস লাগে, সেটা বলতে রাজনৈতিক সততাও লাগে। ভুটানের প্রধানমন্ত্রী কি ভারতের কোনো বার্তা নিয়ে এসেছেন? এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। কোথাও কোথাও কেউ কেউ আলোচনা করছেন হঠাৎ করে এই মুহূর্তে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে কেন। এটাকে যদি খুব পেঁচিয়ে দেখেন তাহলে কেন এই প্রশ্নটা আসবে, কিন্তু আসলে আমার কাছে খুব পেঁচানো দেখার মনে হচ্ছে না। কারণ ভুটানের প্রধানমন্ত্রী ভারতের বার্তা নিয়ে আসবে কেন? তার আগে ভুটান কি সেটা একটু দেখা দরকার। ভুটান বেশ খানিকটা বলা যায় ভারত নির্ভর একটা দেশ। ভুটানের অর্থনীতি ভারত নির্ভর, ভুটানের চলা ভারত নির্ভর, ভুটানের সবকিছুই বলা যায় ভারত নির্ভর। শুধু একটি উদাহরণ দেব, ভারতীয় রুপি পর্যন্ত ভুটানে চলে। এই হচ্ছে ভুটান। ভুটান বাংলাদেশের খুব কাছের একটা বন্ধু কূটনৈতিক ভাবে, এবং ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় 4 ডিসেম্বর 1971। তবে এখানেও প্রশ্ন আছে যে ভুটান কি আসলেই স্বীকৃতি দিল নিজে থেকে, নাকি দেওয়ানো হলো কূটনৈতিক কারণে? ভারত কি ভুটানকে দিয়ে আগে স্বীকৃতি দিল, দিয়ে তারপরে 6 ডিসেম্বর ভারত স্বীকৃতি দিল? এমন প্রশ্ন কিন্তু আছে। সোজা কথা যদি বলেন যে ভুটান ভারতের একটা অজ্ঞাবহ দেশ, এবং এই দেশটা ছোট্ট একটা দেশ, বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ হবে। কেউ কেউ বলে 38,000 বর্গ কিলোমিটার, মতান্তরে এটা 46,500 বর্গ কিলোমিটার। বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ আয়তন সম্পন্ন একটি দেশ, এবং এই দেশের জনসংখ্যা, এটা আসলে পাহাড় পর্বত বন জঙ্গলে এই অঞ্চলের সুইজারল্যান্ড নামে পরিচিত, এবং এর 70 ভাগ দুর্গম বনভূমি, যার কারণ এখানে লোক সংখ্যাও কম। আমাদের একটা জেলার জনসংখ্যার চেয়েও কম, কোনো কোনো ক্ষেত্রে বলা যায় অনেক বড় জেলার চেয়েও আমাদের এই ভুটানে জনসংখ্যা কম, মাত্র 8 লাখ সামথিং জনসংখ্যা। এখানে সেনাবাহিনী বলতেও তেমন কিছু নেই। এখানে সেনাবাহিনী খুব ছোট্ট একটা 8-10 হাজারের একটা বাহিনী আছে। অনেক সময় আমাদের দেখা যাচ্ছে একটা বা দুটো জেলা পুলিশে এর থেকে বেশি পুলিশ সদস্য সংখ্যা থাকে। কাজেই ভুটান অর্থনীতিতেও অত্যন্ত দুর্বল একটি দেশ, পৃথিবীর দারিদ্রতম একটা দেশ বলা যায়। এখানে শিল্প নাই, আছে কুটির শিল্প আছে, কুটির শিল্প এবং কৃষি। তবে এখানে জলবিদ্যুৎ আছে, যে জলবিদ্যুৎ চুক্তি কদিন আগে প্রায় 1000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আমদানির জন্য ভারত, এই যে গত 11 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফরে গিয়েছিলেন ভুটানের প্রাক্তন রাজার জন্মদিন উপলক্ষে, সেখানে বিদ্যুৎ আমদানির চুক্তি করেছে। এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো দিয়ে ভুটান বেঁচে আছে, চলে যাচ্ছে। সেই ভুটানের প্রধানমন্ত্রী 3 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেরিং টবেগে আজকে সকালে বাংলাদেশ সফরে এসেছেন, এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা সরকার প্রধান ভুটানের প্রধানমন্ত্রীকে রিসিভ করেছেন। অনেকে আবার বলছেন যে ভুটানের প্রধানমন্ত্রীকে রিসিভ করা এটা আমাদের রেওয়াজ। আসলে আপনি যদি অতীত খেয়াল করেন যে আমাদের সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান অন্য দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে এয়ারপোর্টে রিসিভ করে। অন্য দেশে, অনেক দেশে আছে প্রতিমন্ত্রী পর্যায়ে রিসিভ করে। যেমন ভারতে মার্কিন প্রেসিডেন্টও যদি ভারত সফরে আসেন তাহলে প্রতিমন্ত্রী পর্যায়ে রিসিভ করেন।
এটা তাদের প্রোটোকল, কিন্তু আমাদের প্রোটোকল হচ্ছে আমাদের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান সফর করতে আসলে তাকে রিসিভ করেন। ভুটানের প্রধানমন্ত্রীর সফর সূচিটাও তিনি সব জায়গায় সাক্ষাৎ করবেন, রিসিভ তো করেছেন প্রধান উপদেষ্টা, তার সঙ্গে আলাদা বৈঠক করবেন, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন, এবং রাষ্ট্রপতির সাথে বৈঠকটা গোপন রাখা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয়েছে গত বৃহস্পতিবারে, সেই ব্রিফিং এ এটা বলা হয়নি। ভুটানের প্রেস ব্রিফিং এ কিন্তু বলা হয়েছে যে মহামান্য রাষ্ট্রপতির সাথেও তার সাক্ষাৎ আছে। যাই হোক, বাংলাদেশ এই মুহূর্তে বেশ একটা ক্রান্তিকাল। এই মুহূর্তে ভুটানি প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করতে এসছেন। অনেকে বলা বলি করছেন যে ভারতের কোনো বার্তা নিয়ে এসছে কিনা, কারণ অনেক আগে আমরা দেখেছি, যেমন 1971 সাল থেকেই যে ভুটানকে দিয়েই ভারত বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া, পৃথিবীকে দেখানো যে প্রথম একটা দেশ স্বীকৃতি দিয়েছে। ভারত যেহেতু মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছিল, জড়িয়ে পড়ে আগেই যদি স্বীকৃতি দেয় সেটা হচ্ছে একটু ভিন্নতা দেখায়, এই জন্য ভুটানকে দিয়ে। যেহেতু ভুটানের উপর ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ আছে, 71-এর পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা, 71-এ যেমন ভুটানকে দিয়ে স্বীকৃতি দিয়ে বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল, ঠিক তেমনি আজকে 2025-এ এসে ভুটানকে ভারত কোনোভাবে কূটনৈতিকভাবে এগিয়ে দিল কিনা। অনেকে বলতে পারেন যে ভারত তো নিজেই যথেষ্ট, নিজেই আলাপ আলোচনার জন্য যথেষ্ট। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা 2 দিন আগে ভারত সফর করে এলেন, ভারতের যা বার্তা দেওয়ার দিয়ে দিলেন। কিন্তু না, এমনটাও হতে পারে, অনেক কিছুই হতে পারে, কারণ অনেকে এমন চমৎকার করে গল্প বলে দেন যে হ্যাঁ হ্যাঁ এই জায়গায় এই বৈঠকে এই আলাপ সালাপ হয়েছে। ভাই, একটা জিনিস মনে করেন যে অনেক কিছু বাইরে প্রকাশিত হয় না, অনেকে ধারণা নির্ভর অনেক কিছু বলে ফেলেন, দ্বিপাক্ষিক বৈঠকের আলাপ আলোচনাও বলে ফেলেন যে হ্যাঁ এই আলাপ হয়েছে, কিন্তু আসলে কি সেই আলাপ হয়েছে? যাই হোক, যেটি বলছিলাম যে ভারত কি সত্যি ভুটানকে দিয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে দিয়ে একটা বার্তা দেওয়ার জন্যই তাকে পাঠালেন? তৃতীয় কোনো দেশ দিয়ে সরাসরি বার্তা যা দেওয়ার দিয়েছে, এমন আলাপ আলোচনাও হচ্ছে। এখন আসলে সত্যটা কি, আসলে মূল ঘটনাটা কি, সেটা ঘটনা যখন ঘটতে শুরু করবে তখনই আমরা বুঝতে পারবো। তার আগে যে কথাই বলুন না কেন, এটা হয়েছে ওটা হয়েছে, না, এগুলো আসলে বাইরে তেমন একটা প্রকাশ হয় না। যাই হোক, ভুটান প্রধানমন্ত্রী বাংলাদেশে সফরে এসছেন, 3 দিনের সফর। 3 দিনের সফরে তাকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে, স্বাভাবিক ব্যাপার। সে 8 লাখই দেশের প্রধানমন্ত্রী হলেও একটি দেশের প্রধানমন্ত্রী, সেই সম্মান তাকে দেওয়া হবে। লাল গালিচা সম্বর্ধনা, গার্ড অফ অনার, জাতীয় স্মৃতিসৌধে সম্মাননা জানা, এবং সেই স্মৃতিসৌধে তার সাথে কমপক্ষে 2 জন উপদেষ্টাও গেছেন। অর্থাৎ ব্যাপক একটা সম্মান, ব্যাপক একটা কিছু, ব্যাপক একটা আড়ম্বরপূর্ণতা ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের আর একটা সূত্র বলা হচ্ছে যে গত সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে গিয়েছিলেন তখন তাকে আমন্ত্রণ করেছিলেন, তার প্রেক্ষিতেই তিনি সফরে এসেছেন। আসলে কি তার প্রেক্ষিতে নাকি ভিন্ন কিছু? ভারত নিয়ন্ত্রিত বলছি, কিন্তু ভুটান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং সাংবিধানিক রাজতন্ত্রের একটা দেশ। হয়তো কোনো না কোনো ভাবে 71-এর পুনরাবৃত্তির জন্য ভুটানকে এগিয়ে দিয়ে একটা তৃতীয় দেশ দিয়ে বার্তা দিতে পারে বাংলাদেশকে, এমনটা হতেও পারে। এই জন্যই বলছি যে ওই যে বললাম যে এগুলো বাহিরে প্রকাশিত হয় না, আমরা যখন ঘটনাগুলো ঘটবে তখন দেখতে পারবো, তার আগে আসলে বলা কঠিন। এই মুহূর্তে এ পর্যন্ত।